জেনজি বিক্ষোভে উত্তাল একেবারে নেপাল। সেখানে ঠিক কী পরিমাণে ঘটনা ঘটেছে বা ঠিক কী ঘটনা ঘটেছে আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন। এমনকি বিক্ষোভকারীদের হঠাৎই সেখানে পুলিশকে একেবারে শুট অ্যান্ড সাইটের অর্ডারও দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত আমরা দেখি যে বিক্ষোভকারীদের সামনে পিছু হটতে বাধ্য হয় কেপি শর্মা ওলি এবং তিনি পদত্যাগ করেন। তারপর একাধিক মন্ত্রীর পদত্যাগ পরপর আমরা দেখেছি। কমপক্ষে প্রায় 11 জন মন্ত্রী তারা পদত্যাগ করেন। এখন প্রশ্ন হচ্ছে, নেপালের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কে নেবেন? খুব সম্প্রতি আমরা দেখি যে নেপাল সেনা তারা কিন্তু নেপালের দায়িত্ব নেন এবং তারপর পরিস্থিতি সেখানে খুব একটা উত্তপ্ত না হলেও নেপালের পরিস্থিতি যে থমথমে সেটা আপনারা প্রত্যেকেই জানেন। দফায় দফায় আলোচনা হচ্ছে ছাত্র সংগঠন এবং সেনার প্রতিনিধিদের সঙ্গে। আর এরই মধ্যে খুব সম্প্রতি আমরা দেখি যে একটা ভার্চুয়াল বৈঠক হয়। সেই বৈঠক কাদের মধ্যে হয়েছিল? সেই বৈঠক হয়েছিল সেনাবাহিনী এবং ছাত্র সংগঠনের মধ্যে। আর সেই বৈঠকে প্রায় 5000 জন যোগ দিয়েছিলেন। দুটো নাম উঠে আসে, এক হচ্ছে সুশীলা কার্কি এবং বলেন্দ্র শাহ। তবে যেমনটা আমরা জানতে পাচ্ছি যে বলেন্দ্র শাহ এই বৈঠকে যোগ দেননি, ফলে সুশীলা কার্কির পক্ষে ভোট ছিল বা যেমন সমর্থন তিনি প্রায় 50%-এরও বেশি পেয়েছিলেন। ফলে 72 বছরের এই ভদ্র মহিলার ওপরে কি এবার আস্থা রাখতে চলেছেন নেপালের মানুষজন? কারণ সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসাবে নেপাল সুপ্রিম কোর্টের কথাই অবশ্য বলছি, 2016 সালে দায়িত্ব নিয়েছিলেন সুশীলা কার্কি। তার আগে তিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন। এছাড়াও একাধিক সামাজিক আন্দোলনের তিনি নেতা ছিলেন। এমনকি এই যে নেপালে বিক্ষোভ হলো, সেই বিক্ষোভেও কিন্তু তাকে নেতৃত্ব দিতে বা পথে নামতে দেখা গিয়েছে। আমরা দেখেছি যে 2024 সালের 5ই অগাস্ট বাংলাদেশের সরকার পতন, তারপর অন্তর্বর্তী সরকারের হাতে যায় বাংলাদেশের ক্ষমতা। বর্তমানে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চলছে। এবার নেপালের পরিস্থিতি বা নেপালেও যদি অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা যায়, যেমনটা আমরা জানতে পাচ্ছি আজকে হয়তো অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নিতে পারেন সুশীলা কার্কি। সেক্ষেত্রে ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক ঠিক কোন খাতে বইবে? কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে কেপি শর্মা ওলির সঙ্গে কিন্তু নয়াদিল্লির সম্পর্ক খুব একটা ভালো ছিল না। সেক্ষেত্রে সুশীলা কার্কি যদি তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নেন, ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক কি বদলাবে? শিক্ষা কিন্তু এই সুশীলা কার্কির তিনি ভারত থেকেই সম্পন্ন করেছিলেন, অর্থাৎ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার পঠন পাঠন সম্পন্ন করেছিলেন। সব থেকে বড় প্রশ্ন, সুশীলা কার্কি যদি শপথ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে, আজকে ভারত নেপালের সম্পর্ক ঠিক কোন খাতে বইবে? নয়াদিল্লির উপরে কি আলাদা করে একটা চাপ আসবে, নাকি খুব মসৃণ পথে এগিয়ে যাবে দুই দেশের সম্পর্ক? যদিও তার উত্তর দেবে সময়।